এই ঘন্টা আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহাম্মদ। খেলার সব খবর জানাবো আমি সঞ্জয় দত্ত। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচারকের শৃঙ্খলা বিধি প্রকাশে শেষবারের মতো সময় পেল রাষ্ট্রপক্ষ, এর আগেই গেজেট জানালেন আইনমন্ত্রী। সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের মামলা, নির্বাহী প্রকৌশলী সহ গ্রেপ্তার 2 জন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে মন্ত্রীর দাপটে সড়ক কাঁপে। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সরকারকে শেষবারের মতো সময় দিল সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত মামলার কার্যক্রম শুরুর পর অ্যাটর্নি জেনারেল আবারও সময় আবেদন করলে 2 সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি SK সিনহা সহ পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এই হিসাবে 15 জুলাইয়ের মধ্যেই সরকারকে গেজেট প্রকাশ করতে হবে। এদিকে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্ধারিত সময়ের আগেই গেজেট প্রকাশ করা হবে। 2.5 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশ করে এদিন আদালতে উপস্থাপনার নির্দেশনা থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আবারও সময়ের আবেদন করেন। শুনানির পর সময় মঞ্জুর করেন আদালত। এর আগে গত মে মাসে আপিল বিভাগ 3 দফায় 5 সপ্তাহ সময় দেয় রাষ্ট্রপক্ষকে। শৃঙ্খলা বিধিটা এটা কিন্তু একটা বিধি যেটা আপনার বিচার বিভাগের উপরে যথেষ্ট রাখবে, আপনার এটার শৃঙ্খলার উপরে একটা প্রভাব রাখবে এবং এটা অত্যন্ত খুঁটিনাটি সব বিষয়গুলি দেখেই এই বিধিটা করা উচিত, যাতে এর মধ্যে এমন কোনো কিছু না থাকে যেখানে আপনার পরে এটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। সেই জন্য এটাকে অত্যন্ত ভাবে দেখা হচ্ছে, সূক্ষ্মভাবে দেখা হচ্ছে এবং আমি আশা করি যে এই মাসের 15 তারিখের আগে এইটা গেজেট হয়ে যাবে। এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে সরকারের করা আপিলের রায় সুপ্রিম কোর্টের সোমবারে কার্যতালিকায় রাখা হয়েছে। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদ না জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে তা জানা যাবে এই রায়ের পর। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বছরের 5ই মে সংশোধনীটি সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। এর বিরুদ্ধে আপিল হলে 11 দিন শুনানির পর 1 জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। আজ বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সোমবারের কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার 1 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এই মামলার শুনানিতে আদালত 10 অ্যামিকাস কিউরির বক্তব্য শোনেন। তাদের মধ্যে ডক্টর কামাল হোসেন সহ 9 জনই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখার পক্ষে মত দেন। আর বিচারপতি অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রাখার পক্ষে মত দেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সংবিধান প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ এই মামলাটির রায় কালকে অবশেষে হবে। আমি যেটা ভাবছিলাম যে আমরা এই মামলাটি যতদিন ধরে চলছে, আমরা প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা তার অনেক বাকবিতণ্ডা শুনেছি, অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকেও কিছুটা বিস্ময় প্রকাশ করতে শুনেছি এবং বিচার বিভাগ সুবিবেচনা করবে এরকম কিছু কথা উনি সম্ভবত বলেছিলেন। কালকে আসলে কোন দিকে যাবে এটা বোঝা যাচ্ছে না। তবে অ্যামিকাস কিউরি যেভাবে বলেছেন 9 জন, আমরা প্রতিবেদনও বলছিলাম, আসলে অ্যামিকাস কিউরির বক্তব্য শোনাটা আদালতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদালত তার থেকে বিভিন্ন রকম ক্লু নেন, কিন্তু আপনি জানেন যে বিচার বিভাগ পৃথক করার মামলাটি ঠিক নয়। আমরা এর আগে যে মামলাটি দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা, যে সংশোধনী মামলা, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামিকাস কিউরিদের প্রায় সকলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে রায় দিয়েছিলেন। এই একজন এই ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি তার বিপক্ষে মতামত দিয়েছিলেন। এক্ষেত্রেও আমরা প্রায় একই রকম 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জন একরকম বক্তব্য দিয়েছেন। আজমালুল হোসেন কিউসি আরেক রকম বক্তব্য দিয়েছেন। ডক্টর কামাল হোসেন সহ আরো অনেকেই মনে করছেন যে বিচারকদের অপসারণের ক্ষমতা আসলে সংসদের কাছে থাকা উচিত নয়, সেটি এর আগে যেরকম ছিল সেরকমই থাকা উচিত। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ডক্টর কামাল হোসেন যখন আইনমন্ত্রী 72 সালে যখন সংবিধান প্রণীত হয়েছে তখনও কিন্তু তিনি বিচারকদের অপসারণের ভারটি সংসদের উপরে রেখেছেন। এখন তারা যুক্তি দিচ্ছেন, এখনকার সংসদ যেভাবে আসলে ব্যবসায়ীরা বা আরো অন্যান্য লোকেদের কাছে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভারসাম্য, বিচার ব্যবস্থার যে ভারসাম্য বা
ক্ষমতার যে ভারসাম্য সেটি থাকবে না যদি সেটি সংসদের কাছে কারণ যেটা এই রায়টা হওয়ার আগে যে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন পক্ষে, রাষ্ট্রপক্ষ এবং বিচার বিভাগের মধ্যে, আপনার কি মনে হয় রায় প্রকাশের পরে আর এটি নিয়ে বিতর্কের কোনো সুযোগ থাকে কি? না, আমার ধারণা রায় প্রকাশের পক্ষে রায় প্রকাশের পর বিতর্কটি আরো ভালো করে হবে, কারণ রায় যখন প্রকাশিত হয় তখন সেটি পাবলিক ডকুমেন্ট, সেই পাবলিক ডকুমেন্ট নিয়ে আসলে সমালোচনা করা সম্ভব, এবং রায়টি যদি আসলে সংসদ সদস্যদের বিপক্ষে যায় আমরা আশা করতেই পারি যে সংসদে সদস্যরা এই নিয়ে অনেক রকম আলোচনাই করবেন এবং সেটি দেখার জন্য আমরা অপেক্ষা রইলাম। কাল পর্যন্ত নিশ্চয়ই আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। যাই হোক, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সহ 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 9 মার্চ খালেদা জিয়ার আবেদন খারিজ করে হাইকোর্ট, পরে আদেশের বিরুদ্ধে আপিল করেন বিএনপি প্রধান। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে যে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এবং দুদকের পক্ষে অংশ নেন খুরশিদ আলম খান। 2008 সালের 3রা জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক এতিমদের সহায়তায় একটি বিদেশি ব্যাংক থেকে আসা 2 কোটি 10 লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি করা হয়। বেগম খালেদা জিয়া বিচারিক আদালতে একটি দরখাস্ত দেয় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, এবং বিচারিক আদালত এটা খুব ইলাবোরেট ডিসকাশন দিয়ে খারিজ করে দিয়েছেন। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে একটা রিভিশন করেছেন, রিভিশন সামারি খারিজ হলো। তার বিরুদ্ধে আজকে লিভ টু আপিল হলো, লিভ টু আপিল আজকে শুনানি অন্তে খারিজ হয়ে গেল। দ্যাট মিনস এখানে পূর্ণ তদন্তের আর কোনো সুযোগ নাই। সরকার খুব তাড়াহুড়া করে মামলাটাকে জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের কোনো ইতিহাস নাই, কোনো ক্রিমিনাল মামলায় প্রতি সপ্তাহে একটি করে ডেট দেয়, কিন্তু এইখানে বেগম খালেদা জিয়ার বেলায় প্রতি সপ্তাহে একটা করে ডেট দিচ্ছেন। এদিকে 14 দল মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও অহেতুক মাঠ গরম করার চেষ্টা করছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি জামায়াতের কোনো লাভ হবে না বলেও সতর্ক করেছেন তিনি। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে নাসিম বলেছেন, অতীতের মতোই তাদের সব চক্রান্ত মুখ থুবড়ে পড়বে। শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে 14 দলের বৈঠকে হাওরে অকাল বন্যা ও পার্বত্য এলাকায় ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সরকারের প্রশংসা করা হয়। মাঠ গরম করার জন্য আবার মাঠে খালেদা জিয়া নেমেছেন, মিথ্যাচার তিনি করেই যাচ্ছেন, একের পর একটি মিথ্যাচার করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে কোনো বিষয় হলে নেতিবাচক মনোভাব নিয়ে তিনি এগিয়ে আসেন এবং তিনি কথা বলেন। আমরা এই কথা স্পষ্ট বলতে চাই, সেজন্য বলেছি আজকে 14 তারিখে আলোচনা হয়েছে যে আমরা বলতে চাই নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এখানে অন্য কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নাই। এদিকে নতুন বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলির সর্বোচ্চ কর্মদক্ষতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে সচিব কমিটির বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়গুলির সমস্যার বিষয়ে অবহিত করেন সচিবেরা। প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়নের লক্ষ্য অনুযায়ী কর্মতৎপরতা বাড়াতে সচিবদের তাগিদ দেন। বৈঠকের শুরুতে সচিবদের ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই সতর্ক ছিল বলে ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের প্রশাসন থেকে সর্বস্তরের মানুষ যারা সবাই এবার এত সতর্ক ছিলেন এবং এত ভালো কাজ করেছেন যে এবার ঈদে আল্লাহর রহমতে কোনো রকম কোনো অঘটন ঘটে নাই। দু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সড়ক দুর্ঘটনা, এটার জন্য সত্যি আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু এছাড়া কোনো রকম অনভিপ্রেত ঘটনা বা কোনো সন্ত্রাসী ঘটনা কিছু ঘটেনি। গত 3 মাসে রাজধানীতে 513 জনের শরীরে চিকুনগুনিয়ার ভাইরাস পাওয়া গেছে, তবে এই হার কমে এসেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট। এই রোগীদের ব্যথা উপশমে ঢাকা মেডিকেলে আলাদা বিভাগও খোলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অফিস সহকারী মুজিবুর রহমান 2 মাস আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তিনি। 5 দিনে জ্বর সেরে গেলেও গিটে ব্যথা আছে এখনো। বিশেষ করে হইলো সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনি বাথরুমে যাওয়ার জন্য এখনো পাও ফালানো যায় না। এরপরে আস্তে আস্তে টুকিটাকি কাজ করতে করতে আস্তে আস্তে ব্যথাগুলি কিছুটা নিয়ন্ত্রণে আসে, আবার সকালবেলায় একই সেম। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বললেন, 10 দিনের বেশি ব্যথা থাকলেই আসতে হবে বহির্বিভাগে। এখানে যে কেউ রোববার দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে আসলেই এই ক্লিনিকের আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নিতে পারবেন এবং তাদের সঠিক রোগ নিরূপণে তারা সাহায্য করবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের হিসাবে মে-জুন মাসে চিকুনগুনিয়া পরীক্ষার জন্য গড়ে প্রতিদিন 30 জন আসলেও রোববার এসেছে 14 জন। এই মুহূর্তে আমাদের কেসের আশাটা কম, আর মাঝে যেহেতু ছুটি ছিল
তো বুধ বৃহস্পতি আমাদের খোলা ছিল এবং আজকেই 3 দিন। এই 3 দিনের অবজারভেশন অনুযায়ী কেস কম এসেছে, কিন্তু এক্স্যাক্টলি ট্রেন্ড কমেছে না বেড়েছে এটা বলা এই মুহূর্তে একটু কঠিন, কারণ যেহেতু ঈদের ছুটি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে রাজধানীবাসীকে সচেতন করা হচ্ছে। রোগীদের দ্রুত তথ্য ও সেবা দিতে সোমবার থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীবাসীকে সচেতন করতে লিফলেট ছাপিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে টায়ার বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানিতে বংশবিস্তার হয় এডিস মশার, তাই এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের গ্যারেজেই 30টি টায়ারে জমে আছে পানি, হচ্ছে মশার বংশবিস্তার। অধিদপ্তরের কর্মচারীরা জানিয়েছেন বিক্রির জন্য সেখানে এসব টায়ার রাখা হয়েছে। চিকুনগুনিয়া নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদ, অন্য প্রশ্নে যাওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে যে আমরা জমে থাকা টায়ার এবং তার মধ্যে মশার বংশবিস্তার দেখছি সে সম্পর্কে একটু আপনার বক্তব্য জানতে চাইব ডক্টর আজাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে এই টায়ারের পানি হলো আমরা মাঝে মাঝেই হলো পরীক্ষা করে দেখি। খুব সম্ভবত ঈদের ছুটিতে অফিস বন্ধ ছিল, সেই সময় হয়তো পানি জমে গেছে, কেউ হয়তো লক্ষ্য করে নাই। তো আপনি এটা আমাদের জানানো, তার কালকে আবার আমরা হলো দেখব যে আসলে পানি জমেছে কিনা এবং মশার বংশবৃদ্ধি হয়েছে কিনা, আমরা সেটা আসলে কালকে পরিষ্কার করব। ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ। আপনি কালকে দেখবেন যে টায়ারগুলিতে আসলে পানি জমা আছে কিনা এবং তাতে আসলে মশার বংশবিস্তার আছে কিনা। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে চিকুনগুনিয়া রোগের এখনকার পরিস্থিতি কেমন, এটিকে কি মহামারী বলা যায় কিনা? কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে বা আমরা নিজেরাও দেখছি প্রতি ঘরে ঘরে এই চিকুনগুনিয়া রোগে কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। আচ্ছা, আপনি যদি মহামারীর সংজ্ঞা বলেন, তাতে হলো স্বাভাবিক সংখ্যার চেয়ে কোনো রোগে আক্রান্ত রোগীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা মহামারী বলি। ইংরেজিতে এই শব্দটাকে আমরা বলি এপিডেমিক। সেই হিসাবে অবশ্যই মহামারী। কিন্তু বাংলাদেশে আমরা যখন এটাকে বাংলা করি, মানে আসলে বাংলায় বোধহয় আমরা মহামরণ এই শব্দটা থেকে হলো মহামারী শব্দটা তৈরি করেছি। না, কিন্তু ডক্টর আজাদ, মারি শব্দের অর্থ রোগ, মারি শব্দের অর্থ রোগ, মহারোগ যেটি যদি ওই মারি হয়, যদি ওটা মারি হয়, মারি শব্দের অর্থ রোগ, মানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে সংজ্ঞা, সেই হিসাবে কোনো রোগে আক্রান্ত রোগীর সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে সেটাকে মহামারী বলে। তো সেই হিসাবে এটাকে মহামারী বলা যাবে। কিন্তু বাংলাদেশে মহামারী শব্দটা মানে হলো যে লক্ষ লক্ষ মানুষ হয়তো হলো এখানে আক্রান্ত হয়েছে এবং মানুষ হলো ভয় পান। তো সেই হিসাবে আমরা হলো আসলে আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে এই কথাটার অর্থ করতে। ডক্টর আবুল কালাম আজাদ, আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতে চিকুনগুনিয়াতে হাসপাতালে মৃত্যুর খবর বলা হচ্ছে যে চিকুনগুনিয়াতে কেউ না কেউ একাধিক লোক মারা গেছেন। বাংলাদেশে চিকুনগুনিয়াতে আমরা আপনাদের মাধ্যমে আশ্বস্ত হচ্ছি যে এটাতে আসলে এটি কোনো মানুষ এত মারাত্মকভাবে আহত বা মারাত্মকভাবে আক্রান্ত বা মারা যাবেন না, সেই ব্যাপারটি কি এখনো আছে এরকম, নাকি চিকুনগুনিয়াতে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? আসলে না, আমরা হলো প্রথমে আমরা জনগণকে সতর্ক করে দিয়েছি যে আসলে এখানে মারা যাওয়ার ঘটনা যেটা ঘটতে পারে সেটা খুবই রেয়ার। তো আমরা কিন্তু মানুষকে এই কথা বলি নাই যে তারা যদি খুবই অসুস্থ হন তাহলে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন না। আমরা বলেছি যে প্রথম 2 থেকে 5 দিন তারা হলো নিজের ঘরেই চিকিৎসা নিতে পারেন এবং দেখা যায় যে এই সময় প্যারাসিটামল, একটু বেশি পানি, পুষ্টিকর খাবার এই সমস্ত যদি খায় তাহলে হলো জ্বরের মাত্রা কমে যায় এবং তারা সুস্থ হতে পারেন। শুধু হলো যে তাদের জয়েন্টের মধ্যে ব্যথা হয়, অস্থিসন্ধির মধ্যে ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা দীর্ঘদিন সময় থাকে। রোগী যদি হলো খুবই মানে আসলে অসুস্থ হয়ে পড়েন তখন তো অবশ্যই তারা হলো চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আমরা বিশ্বাস করি যে চিকুনগুনিয়া রোগী এত অসুস্থ হবেন না, কারণ তার আগেই হলো তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, স্বাস্থ্যকেন্দ্রে আসবেন এবং তারা চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে মৃত্যুর আশঙ্কা নেই। ডক্টর আবুল কালাম আজাদ, আমরা দেখলাম যে আমাদের কাছে মিন্টো রোড থেকে কথা বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আফম মোজাম্মেল হক, তিনিও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত। মন্ত্রী থেকে শুরু করে আসলে কেউই রেহাই পাচ্ছেন না, এই ব্যাপারটি আপনাদের ভাবিত করছে কিনা ডক্টর আজাদ? আচ্ছা, প্রথমত বিষয় হলো যে গত কয়েকদিন এই যে আপনার ঈদের যে ছুটি গেল,
তার আগে পরে কিন্তু আসলে তেমন বৃষ্টি হয়নি। তো আমরা হলো দেখেছি এই সময়টাতে আমাদের চিকিৎসকদের কাছে অথবা আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আসলে রোগীর সংখ্যা তেমন আসে নাই, কিন্তু আজকে আবার বৃষ্টি হলো। তো আমাদের আসলে এই কথায় অর্থ এই না যে আসলে রোগীর সংখ্যা কমে গেছে বা রোগীর সংখ্যা বেড়ে গেছে, আমরা এটা বলতে পারবো না। তবে কয়েকটা বিষয় হলো আমি আপনার দৃষ্টিতে আনতে পারি। প্রথমত হলো এই কয়েকদিন হলো আবহাওয়া ভালো ছিল, বৃষ্টি হয় নাই, এর কারণে হয়তো মশার একটু বংশবৃদ্ধি কম হয়েছে। দ্বিতীয়ত হলো আপনি জানেন যে গত 17 জুন আমাদের ঢাকা শহরে হলো চিকিৎসা বিজ্ঞানের যত ছাত্রছাত্রী ছিল প্রায় 12,000 ছাত্রছাত্রী, আমার 71টা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ঢাকা শহরের 750 জায়গায় তারা কিন্তু হলো মশক নিধন কর্মসূচি পরিচালনা করেছেন। আসলে এটার মূল উদ্দেশ্য হলো নাগরিকের সচেতনতা বৃদ্ধি করা, এবং একই সাথে সিটি কর্পোরেশনের কর্মী বাহিনীও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এর মধ্যে এর মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে যথেষ্ট প্রচার হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে মানুষের সচেতনতা বেড়ে গেছে, এবং এর ফলে অনেকেই হয়তো তাদের বাড়ির আশপাশ পরিষ্কার করেছেন, সবাই করেছেন এটা আমরা বলতে পারবো না। এই কারণে হয়তো মশার একটু বংশবৃদ্ধিও হলো কম হয়েছে এবং আক্রান্তের সংখ্যা কমে গেছে। আরেকটা হলো আমাদের প্রচারণার কারণে মানুষের মধ্যে হয়তো আতঙ্ক কিছুটা কমে গেছে। এর ফলে অনেকেই তাদের নিজেদের বাড়িতে বসে হলো চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসকের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে আসে নাই। এই সমস্ত কারণ ঘটতে পারে, কিন্তু আজকে আবার বৃষ্টি হলো এবং আমরা হলো এটা মনে করছি যে এটাকে আসলে অবহেলা করা যাবে না, এবং আমরা হলো সবসময় হলো এটাকে নজরদারিতে রাখবো। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করব। এই কন্ট্রোল রুম হলো যতদিন ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সহ 2 জনকে রাজধানী মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে সুনামগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ 61 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, হাওড়ে বাঁধ নির্মাণে অভিযুক্তরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন। সম্প্রতি সুনামগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে প্লাবিত হয় বহু গ্রাম, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এরপরই বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। তখন থেকে দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে স্থানীয়রা। সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাতে মোট 61 জন আসামি রয়েছে। এই 61 জনের মধ্যে মূলত রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, যে সমস্ত দায়ী প্রকৌশলী যারা রয়েছেন তারা, এবং এই ইয়েতে রয়েছেন ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদাররা। তো বন্যায় বিপর্যস্ত সিলেট ও মৌলভীবাজারে 4 লাখ মানুষ, বন্ধ রয়েছে 174টি স্কুল, আশ্রয় কেন্দ্রে রয়েছে 89টি পরিবার। পাহাড় টিলার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে জেলা প্রশাসন। টানা বৃষ্টির পাহাড়ি ঢলে সিলেটে তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি, দোকানপাট ও 3000 হেক্টর জমির আউশ ধান। এক সপ্তাহ ধরে পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। 3 লাখ টাকার মাছ আলাইলাম ফিশারিতে, একটা মাছ আমি জালও লাগিয়ে আইছি, ওই দেখি কোনো মন্ত্রী রক্ষা করতাম পারিনি। ঘর বাড়ি সব পানির নিচে আছে, অনেক গড়ান পানির নিচে আছে। আমরা কোনো সাহায্য, কোনো সহযোগিতা কিছু পাইছি না। বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে প্রশাসন, তাই দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সমন্বিত উদ্যোগ। 127 মেট্রিক টন চাল কিন্তু উপজেলা ভাগ করে দিয়েছি। এছাড়াও আমাদের 2,77,000 টাকা আমরা উপজেলা বাড়ি বন্টন করেছি, এটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবার হাতে নগদ সহায়তা পৌঁছে যায়। তো আমি আশা করি সবাই মিলে আমরা যে পানি বৃদ্ধির যে প্রবণতা আছে এটি আমরা মোকাবেলা করতে সক্ষম হব। মৌলভীবাজারে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 150-র বেশি গ্রাম। দুর্ভোগে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। কাম করতাম গিলার, খাইতাম গিলার, থাকতাম গিলা, আমরা গরিব মানুষ। আমি তো আর করছিলাম তো হরিয়াই সব পানি নিতে, এই কারণে তো বাঁচার উপায় নেই। বাড়ি তলিয়ে যায় অনেকে আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে, যাদের যাওয়ার জায়গা নেই তারা উঠেছে আশ্রয় কেন্দ্রে। স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো ছিল এগুলোও প্লাবিত হয়ে গেছে, মানুষ কোথায় আশ্রয় নেওয়ার জায়গা নেই। এখন যেটুকু সম্বল মানুষের আত্মীয় স্বজনের বাড়িতে আছে ওই যেখানেই মানুষ আশ্রয় নিয়ে চলে গেছে। এদিকে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ খুবই কম, তবে দুর্গতদের সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে পানি বাড়ছে লালমনিরহাটের তিস্তা নদীতেও। ডালিয়া পয়েন্টে পানি বইছে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে। ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় পানি বাড়ছে তিস্তায়। পাহাড়ি ঢলের সাথে যোগ হয়েছে বৃষ্টি।
পানির চাপ স্বাভাবিক করতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট, আর এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল। ডুবে গেছে পাট, পেঁয়াজ, ভুট্টা সহ নানা ফসলের ক্ষেত। ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। খেলাধুলার খবরের জন্য চলে যাচ্ছি সঞ্জয় তরফদারের কাছে। সঞ্জয়, খেলাধুলার কি খবর আছে আপনার কাছে? আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির কনফারেন্স কাপের সেমিফাইনাল আজকে জার্মানি এবং চিলির মধ্যে, আমরা সেই খবর জানাবো। এছাড়া আরো কিছু খবর রয়েছে। ওকে, 9:31 ফিরলাম রাত 9টার বাংলাদেশে। কনফেডারেশনস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানি ও চিলি। দুই দলের সামনেই প্রথম শিরোপা জয়ের সুযোগ। তরুণ দল নিয়ে আত্মবিশ্বাসী ওয়াকিম লভ। পরপর কোপার 2 ফাইনাল জয়ের ধারাবাহিকতা চান চিলির ফরওয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12টা। 2019 বিশ্বকাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এর নিচে নামার সম্ভাবনা নেই টাইগারদের। ইংল্যান্ড বিশ্বকাপে দলের নেতৃত্ব নিয়ে চিন্তাভাবনা চলছে জানালেন বিসিবি সভাপতি। নতুন ক্রিকেটারদের বিশ্বকাপের আগে প্রস্তুত করতে চায় বিসিবি। চলতি সপ্তাহে বোর্ডের সঙ্গে সমঝোতা না হলে সাউথ আফ্রিকায় এ দলের সফর বয়কটের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সিডনিতে খেলোয়াড়দের সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সভায় উপস্থিত ছিলেন এ দলের অধিনায়ক উসমান খোয়াজা। এছাড়া জাতীয় দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। কাল শুরু হচ্ছে টেনিসের সবচেয়ে পুরনো ও মর্যাদার আসর উইম্বলডন। 131তম আসরের পুরুষ এককে লড়বেন নিয়মিত তারকারাই। তবে নারী এককে দেখা যাবে না সেরিনা উইলিয়ামসকে। উদ্বোধনী দিনেই কোর্টে নামবেন শীর্ষ বাছাই অ্যান্ডি মারে, চতুর্থ বাছাই রাফায়েল নাদাল, নারী এককে নামবেন সিমোনা হেলেপ। এই ছিল আমার কাছে আর খবর জানাবেন খালেদা মহুয়া। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে পুলিশ সদর দপ্তরের সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। আইজিপি বলেন, নব্য জেএমবি নেতা আইয়ুব বাচ্চু সহ হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের ভেতরে ও বাইরে অনেকে গোয়েন্দা নজরদারিতে আছে বলেও জানিয়েছেন তিনি। গুলশান হামলার পর জঙ্গি দমন কৌশলে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, পুলিশের একার পক্ষে এই সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়। এদিকে গুলশান হামলার 1 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর 18 অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 60 জঙ্গি। তাদের মধ্যে রয়েছে নব্য জেএমবির শীর্ষ 10 নেতা। আর সে কারণেই নেতৃত্ব শূন্য এই সংগঠনটির পক্ষে বড় কোনো হামলা চালানো সম্ভব নয় বলে দাবি করছে কাউন্টার টেররিজম ইউনিট। 1 জুলাই 2016 গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নতুন করে অস্তিত্বে জানান দেয় জঙ্গিরা। পুলিশ ও বিদেশি নাগরিক সহ মারা যান 22 জন। পরদিন চালানো কমান্ডো অপারেশন থান্ডারবোল্টে নিহত 5 হামলাকারী সহ 6 জন। এর রেশ না কাটতে 8 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে আবারও জঙ্গি হামলা। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, শুরু হয় জোর অভিযান। 26 জুলাই কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26-এ নিহত হয় 9 জঙ্গি। নারায়ণগঞ্জে অপারেশন হিট স্ট্রং 27-এ নিহত গুলশান হামলার মাস্টার মাইন্ড কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী সহ 3 জঙ্গি। জানা যায় তার নেতৃত্বে আত্মপ্রকাশ করে নব্য জেএমবি। পরে তামিমের সেকেন্ড ইন কমান্ড অবসরপ্রাপ্ত মেজর জাহিদ মারা যান রূপনগরে। আজিমপুর অভিযানে নিহত নব্য জেএমবির অর্থের যোগানদাতা তানভীর কাদেরী। 8 অক্টোবর গাজীপুরে অপারেশন শরতের তুফানে নিহত হন নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ সহ 7 জন। একই দিনে আসলে 5তলা ভবন থেকে লাফ দিয়ে আহত নব্য জেএমবির আরেক শীর্ষ নেতা সারোয়ার জাহান মারা যান হাসপাতালে। হলি আর্টিজান থেকে আশকোনা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নব্য জেএমবির শীর্ষ কজন নেতা নিহত হওয়ায় কোণঠাসা হয়ে নেতৃত্বশূন্য হয়ে পড়ে জঙ্গিরা। 2017 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আবারও নতুন নেতৃত্বে সংগঠিত হয় নব্য জেএমবি। এর মধ্যেই মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে নিহত হন গুলশান হামলার অপারেশন কমান্ডার মারজান সহ 2 জঙ্গি। এরপর জঙ্গিরা পাল্টে ফেলে হামলার ধরন, হয়ে ওঠে আত্মঘাতী। মার্চে প্রিজন ভ্যান থেকে মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে টঙ্গীতে। আত্মঘাতী হামলা হয় ঢাকার র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে। এরপর আবারও জোর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 16 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16-এ নিহত হয় 4 জঙ্গি। 25 মার্চ সিলেটের আতিয়া মহলে অপারেশন টোয়ালাইটে নিহত হয় নব্য জেএমবিকে নতুনভাবে সংগঠিত করা মুসা সহ 4 জঙ্গি। 11 মে রাজশাহীর গোদাগাড়িতে অপারেশন সানডেভিলে নিহত হয় নব্য জেএমবির শীর্ষ নেতা সাজ্জাদ সহ 5 জন।
এই অবস্থায় 90 জেএমবির বড় হামলার সামর্থ্য মনোবল কোনোটি নেই বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। থলি আর্টিজানটা ছিল তাদের একেবারে পিক টাইম। এটার পর আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা কিন্তু তাদেরকে একেবারে তাদের নেটওয়ার্ক সেটা বিধ্বস্ত করে দিতে পেরেছিলাম। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন জঙ্গিরা গ্রেপ্তার হলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় জামিনে বেরিয়ে আসছে অনেকে। জঙ্গি তৈরির যে গোড়া সেই জায়গাটা কিন্তু এখনো আমরা অ্যাড্রেস করতে পারিনি। এখনো আমাদের তরুণ সমাজ যে বিভ্রান্ত হচ্ছে। জঙ্গি নির্মূলে সামাজিক শক্তিকে রাজনৈতিক শক্তিতে পরিণত করার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি। বিরতির পর জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ধরতে পুলিশের অভিযান, প্রথম দিনেই আটক 515 বাংলাদেশি। রাত 9:49 আমরা ফিরলাম। মালয়েশিয়া অন্তত 2 লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদের ই কার্ড নিবন্ধনের মাধ্যমে 2018 পর্যন্ত থাকার সুযোগ দেওয়া হয়, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় আটক অভিযানে নেমেছে মালয়েশিয়ার পুলিশ। সে দেশের সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করবে বাংলাদেশ, কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছে মালয়েশিয়া। 2016 সালের ফেব্রুয়ারি থেকেই অবৈধ শ্রমিকদের ই কার্ড নিবন্ধন শুরু করে মালয়েশিয়া। প্রথমে নিবন্ধনের জন্য 6 মাস সময় দিয়েছিল সে দেশের সরকার। আরো 2 বার বাড়িয়ে এবছরের 30 জুন শেষ হয় নিবন্ধনের সময়। এরপর অভিযানে নামে পুলিশ, যাতে আটক হয় 1035 জন, যার মধ্যে বাংলাদেশি 515 জন। মালয়েশিয়ান সরকারকে আমরা রিকোয়েস্ট করবো সময়টাকে আর একটু বাড়ানো যায় কিনা, তাহলে যারা এখন পর্যন্ত ই কার্ডের সুযোগ নিতে পারে না তাহলে তাদের সুযোগ প্রসেসটা লম্বা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ শ্রমিকদের বড় বাজার রয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার দালালদের প্ররোচনায় বাংলাদেশিরা অবৈধভাবে সেখানে থাকছে, তাই আটক বাংলাদেশিদের পাশে থাকবে সরকার। ইল্লিগাল কর্মীদের একটা বাজার আছে, সাপ্লাই আছে, ডিমান্ডও আছে অবৈধ কর্মীদের। তারা কোনো রকম ভাবে হয়তো প্রতারণার মধ্যে পড়ে যারা করতে পারেনি, ই কার্ডের এই আওতাভুক্ত হয় নাই কিংবা রিহায়ারিং এর আওতা হয়নি, আওতায় পড়েনি, তাদেরকে আজকে এই কি বলে মামলা মোকদ্দমা কিংবা গ্রেপ্তারের মধ্যে পড়তে হচ্ছে। ই কার্ড নিবন্ধনের জন্য 400টি প্রতিষ্ঠান সে দেশে কাজ করছে। এরই মধ্যে প্রায় 1,61,000 অবৈধ শ্রমিক নিবন্ধন করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্ত্রীদের দাপটে সড়ক কাঁপে বলে মন্তব্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের। তাদের গাড়িতে সাইরেন ও লাল নীল বাতির ব্যবহার বন্ধের প্রস্তাব মন্ত্রিসভায় তুলবেন বলেও জানিয়েছেন তিনি। সকালে মন্ত্রণালয়ের ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গাড়িতে সাইরেন ব্যবহারে আইন না মানার প্রবণতা তৈরি হয়। অনেকে সাইরেন বাজিয়ে সড়কের রং সাইড দিয়ে যাতায়াত করেন। অনেক ব্যক্তিগত গাড়িতেও সাইরেন দেখা যাচ্ছে। এই যে প্রোটোকল গাড়িতে লাল নীল বাতি জ্বালানো, এটা কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে। তা আমরাও বন্ধ করব না কেন? দরকার তো নেই। লাল নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর তো কোনো প্রয়োজন নেই। হয়তো এ লাল নীল বাতি জ্বালিয়ে একটা চমক সৃষ্টি করার তো কোনো দরকার নেই। যে উনি আসছেন, কে আসছেন, মন্ত্রী সাহেব আসছেন, তো এই দাপটটা রাস্তা এখন আর সইতে পারবে না। এই একই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সাব্বির বলেছেন, শুধু সড়ক না, মন্ত্রীর দাপটে দেশও কাঁপে। আরিফ বলেছেন, মন্ত্রীরা ক্ষমতার দাপটে উল্টো পথে চলাচল করেন। ইমন বলেছেন, মন্ত্রীদের সময়ের অনেক মূল্য, তাই তারা সড়ক কাঁপিয়ে তা জানিয়ে দেন। আর সাদেক বলেছেন, সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী মন্ত্রীদের বেপরোয়া আচরণ। শুভ অবশ্য বলেছেন, সব মন্ত্রীরা একরকম নয়, নিশ্চয়ই নয়। আকিব বলেছেন, ক্ষমতার জোরে মন্ত্রীরা সড়ক আইন মানেন না। হাবিব বলছেন, মন্ত্রীরা জনগণের প্রতিনিধি, তাই তাদের আইন মানা উচিত। আর আয়েশা বলছেন, বিদেশের মন্ত্রীদের সড়ক আইন ভাঙতে দেখি না। রাসেল বলছে, জনগণ মন্ত্রীদের থেকে এমন আচরণ আশা করে না। তারেক বলছে, আশা করি মন্ত্রীরা সবসময় ভালো কিছু উদাহরণ সৃষ্টি করবেন। ভালো কিছু করে উদাহরণ সৃষ্টি করবেন। হ্যাঁ, দর্শকরা আশায় করতেই পারেন মন্ত্রীরা ভালো কিছু করে উদাহরণ সৃষ্টি করবেন। তবে ওবায়দুল কাদের যেটি বলছে যে মন্ত্রীর দাপটে দেশ কাঁপে, নিশ্চয়ই তার যে মন্ত্রীর কাপড়ে দেশ কাঁপে বলেছেন সাব্বির। আসলে তার যে মন্ত্রী সভায় তার যারা সতীর্থ আছেন, কলিগরা আছেন, তারা নিশ্চয়ই এটি শুনবেন। এবং তিনি যেহেতু দলের সাধারণ সম্পাদকও বটে, তার কথার একটি
গুরুত্ব দিবেন। তবে আপনার মনে আছে কিনা ঈদের আগে আমরা কথা বলছিলাম এটা নিয়ে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যেন যানজট নিরসনে হেল্প করে, হ্যাঁ সেরকম কিছু কি চোখে পড়েছিল? আমি জানি না, আমি দেখি না এরকম কোনো কিছু। আমি এরকম কোনো কিছু, তবে এটা তো ঠিক যে এবার যানজট যাওয়ার সময় কমই ছিল, হয়তো কিন্তু আইন হয়তো দিয়ে ছিল না, আওয়ামী লীগ নেতাকর্মীরা হয়তো ছিল না, নেতাকর্মীদের কাউকেই দেখা যায়নি, তবে যানজট কম ছিল গত কয়েক বছরের তুলনায়। ও আচ্ছা আচ্ছা, ওবায়দুল কাদের তো আহ্বান জানিয়েছিল যাতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যানজট কমাতে সাহায্য করেন। আমরা দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক মন্তব্য পাঠিয়েছেন আমাদের সঙ্গে। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ 11 শতকে নির্মিত জর্জিয়ার বাগরাতি ক্যাথেড্রালের কিছু ছবি দেখিয়ে। রাত 9টায়